ডায়াগনোসিস হিসেবে সরাসরি অ্যাওর্টিক রিগার্জিটেশন হিসেবে আসবে না, অথবা কিছু ইয়ে আছে মানে পয়েন্টের শর্ট নোট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করো যে শোনা যাচ্ছে ঠিক কিনা। আছে। হ্যাঁ, আমি আসলে ইয়ে তো বুঝতে পারছি না। তো প্রথম হচ্ছে রিগার্জিটেশন যদি আমরা সাউন্ড ভালো আসছে না। বলছিলাম, তো অ্যাওর্টিক রিগার্জিটেশন বললাম যে এটা খুব টেনশন। আমরা আরেকভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউট হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মেইনলি আসে প্রোস্টেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস, অ্যাওর্টিক ডিসেকশন, ট্রমা। আর ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশনে আসতেছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, রিউমেটিক, এসএলই, ডিজেনারেটিভ, হাইপারটেনশন, syphilitic aortitis, ankylosing spondylitis and Marfan syndrome। এখন যেটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাকিউটের ক্ষেত্রে হিমোডাইনামিক্স আর ক্রনিকের ক্ষেত্রে হিমোডাইনামিক্স পুরোপুরি আলাদা। ঠিক আছে, অ্যাওর্টিকের যে শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন যেটা হবে, এই পেশেন্টগুলো হচ্ছে দ্রুত হচ্ছে খারাপ হয়ে যাবে। তো ওই এই পেশেন্টটা হচ্ছে কোনো হিমোডাইনামিক চেঞ্জ নাই, যেটাতে হচ্ছে যে সে অ্যাকুট অ্যাওর্টিক রিগার্জিটেশন অ্যাডাপ্ট করতে পারবে। কিন্তু ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন সাধারণত একটা পেশেন্ট খুব দেরিতে গিয়ে, অনেক দেরিতে গিয়ে সে মানে খারাপ হয়। অ্যাসিম্পটোমেটিক ক্রনিক সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্ট বছরের পর বছর নর্মাল লাইফ লিড করতে পারে। ঠিক আছে, অ্যাকুট অ্যাওর্টিক রিগার্জিটেশন এর এলভিটা হচ্ছে আনঅ্যাডাপ্টিভ এলভি, যেটা আমরা বলি সাডেন রাইজ হবে এলভি ইডিপি এন্ড এলভি ইডিভি, প্রিম্যাচিউর ক্লোজার হবে মাইট্রাল ভালভ, ইনক্রিজ এলভি প্রেসার হয়ে পালমোনারি ইডিমা নিয়ে ডেভেলপ করবে আমাদের। ঠিক আছে, আর অন দ্য আদার হ্যান্ড এলভি ভলিউম ওভারলোড হওয়ার জন্য হচ্ছে কি ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন, এলভি ডাইলিটেশন হয়, এলভি হাইপারট্রফি হয়, পরে ওর একটা প্রস্তুতি থাকে অ্যাওর্টিক রিগার্জিটেশনকে অ্যাডাপ্ট করার জন্য। ফলে ইনক্রিজ স্ট্রোক ভলিউম, কম্পেনসেটরি মেকানিজমের ডাইলিটেশন, এলভি হাইপারট্রফি, এলভি ভলিউম ওভারলোড, কার্ডিয়াক আউটপুট নরমাল থাকবে যদি, এবং নরমাল ইনজেকশন ফ্র্যাকশন থাকতে পারে। আস্তে আস্তে পেশেন্ট কখন খারাপ হতে থাকে, মেইনলি যখন হচ্ছে পেশেন্টটার হচ্ছে এলভি ডিসফাংশন শুরু হয়, তখন ডিক্রিজ আউটপুট, কার্ডিয়াক এলভিএফ টা ডিক্রিজ হবে এবং আস্তে আস্তে পেশেন্টটা ফেলিওর দিকে আগাবে। এখন একটা পেশেন্ট হচ্ছে কিভাবে প্রেজেন্ট করতে পারে। সমস্ত পেশেন্ট যারা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্টগুলির প্রেজেন্টেশন একই রকম। কি রকম প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনের মধ্যে আছে হচ্ছে পালপিটেশন, প্রেজেন্টেশনের মধ্যে আছে ফ্যাটিগেবিলিটি, রেসপিরেটরি ডিস্ট্রেস, আর হচ্ছে পেশেন্টটা কি নিয়ে আসতে পারে, এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট আমাকে একদম ওভারঅল যেটা জার্নাল সোয়েলিং নিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে হিস্ট্রিতে বলতেছে অ্যাপ্রক্সিমেটলি 3/4 অফ দ্য পিওর অফ প্রিডমিনেন্ট এয়ার, আসলে ম্যান হচ্ছে প্রিডমিনেন্ট এখানে। আর অ্যাকিউট এয়ার আমি আগেই বলেছি যে এই পেশেন্টগুলো প্রেজেন্ট করে কার্ডিওজেনিক শক এন্ড পালমোনারি ইডিমা নিয়ে। ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন লং ল্যাটেন্ট পিরিয়ড থাকে। পালপিটেশন হচ্ছে মেন প্রেজেন্টেশন স্পেশালি অন লাইং ডাউন, আর হচ্ছে গ্র্যাজুয়ালি এক্সারশনাল ডিসনিয়া, ফার্স্ট সিম্পটম অফ ডিমিনিশড কার্ডিয়াক রিজার্ভ, দেন অর্থোপনিয়া, পিএনডি, এক্সেসিভ ডায়াফোরেসিস, এনজাইনা, আর সিস্টেমিক ফ্লুইড অ্যাকুমুলেশন, কনজেস্টিভ হেপাটোমেগালি এন্ড বায়োল্যাটারাল প্যাডাল ইডিমা। এখন সাবজেক্টটা খুব পছন্দের জিনিস, পরীক্ষা হলে খুবই পছন্দের জিনিস। আর লটস অফ মানে লটস অফ সিম্পটমস এন্ড লটস অফ টার্মস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন স্যাররা পছন্দ করে। খুব যে একটা ক্লিনিক্যাল আছে সেরকম জীবনে কাজ করছে, এই সমস্ত টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। নবমের বাচ্চার মতো সাইন কি আছে, কুইঙ্কি সাইন, ক্রপ সাইন, ব্রুজেস সাইন, আর হচ্ছে কি যে কোলাপসিং পালস। যদি আমরা আর যদি পালপেশনে যদি অ্যাকুইট অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, পালপেশনে কিন্তু আমরা তেমন কিছু পাবো না, যে এপিক্যাল ইম্পালস যেটা পালপেশন আমরা ঠিক জায়গা মতোই পাবো। আর যদি হচ্ছে ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, তখন হচ্ছে এটা শিফটেড ডাউন এন্ড ল্যাটারালি। সাধারণত আমাদের যে পরীক্ষা হলে যে সমস্ত পেশেন্ট, সেই সমস্ত পেশেন্ট হচ্ছে ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশনে। সুতরাং এই পেশেন্টগুলো হচ্ছে আমাদের অ্যাপেক্সিস শিফটেড থাকবে ডাউন এন্ড ল্যাটারালি, এটা হিবিং ইন ক্যারেক্টার।
একটা থাকবে। আর হচ্ছে যেটা পালপেশনে যেটা খুব একটা ইম্পর্টেন্ট, যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কিন্তু আমরা একটা হাইপারডাইনামিক প্রিকর্ডিয়াম পাবো। খুবই হচ্ছে হাইপারডাইনামিক প্রিকর্ডিয়াম পাই, সেটা একটা হচ্ছে যেটা আমাদের পালসাইট, আরেকটা যেটা আমরা বলছি পালসেটাইল প্রিকর্ডিয়াম পাচ্ছি। আর যদি আমরা পেশেন্ট যদি সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের হয়, তখন হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে মানে ম্যাডাম ছাড়া ডিফারেন্ট টাইপ। ম্যাডাম আপনি ছাড়া বাকিরা মিউট হয়ে গেলে ভালো হতো। আপনি ছাড়া বাকিরা মিউট হয়ে আমাদের কাছে আসে, প্রথম যে কথাটা যদি হচ্ছে একটা মাইল্ড ফর্মে যদি থাকে অ্যাওর্টিক রিগার্জিটেশন, আমি কিন্তু তেমন কোনো ক্লিনিক্যাল সাইন পাবো না। আমার পালস, ব্লাড প্রেশার, প্রিকর্ডিয়ামে মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশনে কোনো আলাদা কোনো মারমারও পাওয়া যাবে না, কোনো তেমন কোনো ফাইন্ডিংস আমরা মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে পাবো না। আপনারা কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? সবচেয়ে কি মেইনলি যেটা হচ্ছে আমরা ফিচার, যেটা হচ্ছে ফুল ব্লোন যে ফিচার্স গুলো আমাদের বলে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন ফিচার, সেটা হচ্ছে সাধারণত সিভিয়ার না হলে আমরা পাই না। তো আমাদের সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন ফিচার যদি আমি হচ্ছে পালস থেকে শুরু করি, পালস হচ্ছে আমি কি ভাবো লার্জ ভলিউম পালস। লার্জ ভলিউম পালস, এটা আমাদের আরেকটা নাম হচ্ছে কোলাপসিন পালস। হ্যাঁ, তারপরে বিপিতে আমরা হচ্ছে ওয়াইড পালস প্রেশার পাবো, হোয়াইট পালস প্রেশার পাবো। তারপর আমি যাচ্ছি প্রিকর্ডিয়ামে প্রথমে হচ্ছে অস্কালতে ইন্সপেকশনে আমি প্রিকর্ডিয়াম যেটা হচ্ছে কি হাইপারডাইনামিক প্রিকর্ডিয়াম আর হাইলি পালসেটাইল প্রিকর্ডিয়াম পাবো। তারপর যাচ্ছে আমি হচ্ছে পালপেশনের প্রথম যেটা হচ্ছে এপিকাল ইম্পালস হচ্ছে যেটা কি, যদি এখানে আমি যেটা সিভিয়ার ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশনের কথা বলতেছি, এপিকাল ইম্পালস শিফটেড থাকবে। আর যেটা ক্যারেক্টার কি হবে, ক্যারেক্টার হচ্ছে কি হিভিং টাইপের ক্যারেক্টার হবে। লেফট প্যারাস্টাইনাল লিফট সাধারণত আমাদের পাওয়ার কথা না, কিন্তু এখানে যে জিনিসটা আমাদের পালপেশনে সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের লেফট প্যারাস্টাইনাল এরিয়া আমি একটা থ্রিল পাবো, সেটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য একটা ডায়াস্টোলিক থ্রিল। ঠিক আছে? আর যে জিনিসটা আমরা পেতে পারি, যদি পেশেন্টটা হচ্ছে কি আইসোলেটেড সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, আমি হচ্ছে ক্যারোটিসও থ্রিল পাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে? এরপর আমি যাবো হচ্ছে অস্কালটেশনে আমাদের যেটা মানে সিভিয়ারিটি আরেকটা ফিচার্স যেটা, সেটা হচ্ছে এখানে আমি S3 পাবো। আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের কথা যদি বলি, ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল, সেকেন্ড হার্ট সাউন্ড ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকতে পারে। আর হচ্ছে এখানে যদি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ হয়, সেক্ষেত্রে আমি একটা ইজেকশন সিস্টেমিক মারমার পেতে পারি। এখানে S3 আমরা পাই, S4 সাধারণত পাই না। এখন যেটা আমাদের ক্লাসিক্যাল মারমার, সেই ক্লাসিক্যাল মারমার হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার। সেটা আমরা কোথায় পাবো? সেটা পাবো লেফট লোয়ার প্যারাস্টাইনাল এরিয়া। তো এই জিনিসটাকে আমরা অনেকভাবে করি, সেটা হচ্ছে হাই পিচ ব্লোয়িং ডিক্রেসেন্ডো মারমার, এটা থার্ড ইন্টারকোস্টাল স্পেসে লেফট স্টার্নাল বর্ডারে লাউডার এন্ড লঙ্গার বেশি হবে ইন সিভিয়ার ইয়ারে। আর যে জিনিসটা সিটিং আপ লিনিং ফরওয়ার্ড, আর হচ্ছে কি দ্য এন্ড এক্সপিরেশন। আমরা আইসোলেটেড এরিয়ার ক্ষেত্রে কি করতে পারি, যেটা হচ্ছে অ্যাওর্টিক এরিয়াতে কিন্তু আমরা এখানে ইজেকশন সিস্টেমিক মারমার পেতে পারি। এটা খুব সারা পরীক্ষা হলে খুব মিসগাইড করে, যে একটা পেশেন্ট যদি হচ্ছে কি সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, দেখা যাচ্ছে তার একটা ইজেকশন সিস্টেমিক মারমার থাকছে, এবং সেটা কোথায় থাকছে? অ্যাওর্টিক এরিয়া। তখন হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা করে, তুমি যেটা হচ্ছে কনফিউজ হয়, যে বলে যে ডায়াগনোসিস অ্যাওর্টিক স্টেনোসিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন বলে, খুব একটা ভুল হয় না। কিন্তু যে আবার কনফিডেন্ট থাকে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন বলতেছে, এবং তখন সিস্টোলিক মারমারটাকে এক্সপ্লেইন করতে হয়। আর সেই এক্সপ্লেনেশন হচ্ছে কি, সিস্টোলিক মারমার এক্সপ্লেনেশন হচ্ছে ইট ইজ ডিউ টু ফ্লো মারমার, ইনক্রিজ ফ্লোর জন্য এই মারমারটা হয়। ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অস্টিন ফ্লিন্ট মারমার, এটাও একটা সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক রিগার্জিটেশনের একটা ডিনোট করতেছে। সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য অস্টিন ফ্লিন্ট মারমার। কিন্তু এখানে যে মারমারটা, এটা কিন্তু মিড ডায়াস্টোলিক মারমার। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাকে এই মিড ডায়াস্টোলিক মারমার মাইট্রাল ভালভের যে মাইট্রাল স্টেনোসিসের যে মিড ডায়াস্টোলিক মারমার, সেটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে? এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে জানতে হবে। তো এখানে অস্টিন ফ্লিন্ট মারমার হচ্ছে সফট লো পিচ রামলিং, এটা মিড টু লেট ডায়াস্টোলিক মারমার। এত তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, এটা মেইনলি হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। এখানে যেটা যে ইন্টেন্সিফাইড বাই স্টার্নাস এন্ড সাস্টেইন হ্যান্ড গ্রিপ। আর এটা কিসের জন্য হবে? ডিউ টু ডায়াস্টোলিক ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যান্টেরিয়র লিফলেট অফ দ্য মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভের
ডিউ টু ডায়াস্টলিক ডিসপ্লেসমেন্ট, যেহেতু অ্যাওর্টিক রিগার্জিটেশনটা অনেক বেড়ে গেছে, আসলে মানে এই সমস্ত ক্লাস একটু মানে ব্ল্যাকবোর্ড না হলে হচ্ছে কষ্ট হয়ে যায় সবকিছু বুঝায় বলা আর কি। যেহেতু অ্যাওর্টিক রিগার্জিটেশনে অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেটটাকে ও হচ্ছে মাইট্রাল ভালভের দিকে প্রেস করার জন্য হচ্ছে এখানে একটা ফাংশনাল মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করতেছে, এবং ফর দ্যাট রিজন এই মাইট্রাল স্টেনোসিস মারমার পাইতেছে। এটা হচ্ছে ডিউ টু ডায়াস্টলিক ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যান্টেরিয়র লিফলেট অফ দ্য মাইট্রাল ভালভ। আর এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? এটা হচ্ছে বেডসের ডিফারেন্সিয়েটিং, যেটা ওয়েদার এটা মাইট্রাল স্টেনোসিসের জন্য নাকি এটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য। প্রথমে আমাকে অ্যাজ এ হোল ক্লিনিক্যাল সিম্পটমের আমাকে দেখতে হবে, কারণ আমরা বলছি যে এটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের একটা সিভিয়ারিটি ডিনোট করে। সেক্ষেত্রে যখন অস্টিন প্লেন মারমার ডিউ টু অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য হবে, তখন আমাদের অ্যাওর্টিক রিগার্জিটেশনের যে পেরিফেরাল সাইনগুলো এগুলো খুবই প্রোনাউন্স থাকবে, বাকি অ্যাওর্টিক রিগার্জিটেশনের অন্যান্য ফিচার্স গুলি প্রোনাউন্স থাকবে, ঠিক আছে। আর মাইট্রাল স্টেনোসিস থাকলে ওরকম যদি সিভিয়ারিটি অফ মাইট্রাল স্টেনোসিস থাকে অথবা মাইট্রাল স্টেনোসিসের জন্য এই মারমারটা আমরা পাই, তখন কিন্তু বাকি সিম্পটমগুলি বাকি হচ্ছে ফিচার্স গুলি প্রোনাউন্স থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা করতে পারি, ইনহেলেশন অফ অ্যামাইল নাইট্রেট। অ্যামাইল নাইট্রেটটা কি করবে? অ্যামাইল নাইট্রেটটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড ফ্লোটা বাড়াবে। ফরওয়ার্ড ফ্লোটা যদি আমাদের বাড়ায় তাহলে হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের রিগার্জিটেশন কম হবে। রিগার্জিটেশন কম হলে এখানে ফেন্টিং অফ অস্টিন প্লেন মারমার হবে, কিন্তু অ্যাটেন্টিউয়েশন অফ মাইট্রাল স্টেনোসিসের মিড ডায়াস্টলিক মারমারটা হবে। বুঝা গেছে? এগুলো হচ্ছে ডিফারেন্ট, আমি বলেছি কতগুলি মানে নমেনক্লেচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, স্যারদের পছন্দগুলো আপনারা দেখে নেবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে হিল সাইন, এটা কিন্তু স্যাররা খুব জিজ্ঞেস করে, এবং হিল সাইনটা কিভাবে মাপতে হয় এটা আপনারা দেখে নেবেন। এবং হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হিল সাইনের সাথেও যদি সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক রিগার্জিটেশনের একটা মার্কার হিসেবে কাজ করে। এখন ন্যাচারাল হিস্ট্রি কি? ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন, একটা পেশেন্ট যখন ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্ট থাকে, পেশেন্টটা যদি মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, এই পেশেন্টের কিন্তু নর্মাল হিউম্যান বিইং, নর্মাল 8-10টা মানুষের সাথে তার লাইফ মানে এক্সপেক্টেন্সি কোনো ডিফার করে না নর্মাল, ঠিক আছে। শুধু এই পেশেন্টগুলির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি আমরা ভয় থাকে, সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমাদের এই পেশেন্টদের প্রোফাইলেক্সিস এগেইনস্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর তারপরে যে জিনিসটা হচ্ছে মডারেট পেশেন্টের যদি অন্যান্য কোনো ভালভুলার অ্যাবনরমালিটি না থাকে, পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকবে, এলভি ফাংশন যদি নরমাল থাকে, এলভি ডায়ালিটেশন যদি না থাকে, তারও একই অবস্থা, সেও একজন নরমাল লাইফ লিড করতে পারে, তার লাইফ এক্সপেক্টেন্সি নরমাল। সমস্যা হচ্ছে সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে। এখন সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনকে আমরা আবার কতগুলি ভাগে ভাগ করি। ওয়েদারটা সিম্পটোমেটিক, ওয়েদার হচ্ছে কি এলভি ডায়ালিটেশন আছে অথবা নাই, অথবা হচ্ছে তার এলভি ডিসফাংশন আছে অথবা এলভি ডিসফাংশন নেই, পেশেন্টটা আপনার কাছে ফেলিউরে আসছে নাকি নরমাল ফেলিউর নেই, এই সমস্ত সবকিছু মিলে যেটা হচ্ছে আমরা সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের ন্যাচারাল হিস্ট্রি বা প্রোগ্রেশনটা ভাবি। এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট উইথ নরমাল এলভি সিস্টোলিক, কিন্তু তাদের সিস্টোলিক ফাংশন এটা হচ্ছে প্রোগ্রেশন টু সিম্পটমস ইন এলভি অর ডিসফাংশনের জন্য লাগে less than 6% পার ইয়ার পেশেন্ট এই অ্যাসিম্পটোমেটিক উইথ নরমাল এলভি ডিসফাংশন, নরমাল এলভি সিস্টোলিক ফাংশন পেশেন্টটা হচ্ছে ডিসফাংশনে যাবে। আর প্রোগ্রেশন টু অ্যাসিম্পটোমেটিক এলভি ডিসফাংশন হচ্ছে less than 3.5% পার ইয়ার, আর সাডেন ডেথ হচ্ছে less than 0.2% পার ইয়ার। আর অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট উইথ এলভি সিস্টোলিক ডিসফাংশন যদি থাকে তাহলে তারা কার্ডিয়াক সিম্পটমে কতদিনের মধ্যে যাবে? এটা হচ্ছে পার ইয়ারে মোর দেন 25%। অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের মর্টালিটি রেট পার ইয়ার মোর দেন 10%। এটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ ইকোকার্ডিওগ্রাফি, ওরা হচ্ছে মানে ডেসক্রিপশনে এটা মেইন হচ্ছে ইকোর জন্য ডেসক্রিপশন পারপাসে অ্যাওর্টিক রিগার্জিটেশনকে ভাগ করেছে, অথবা সত্যি কথা বলতে কি সমস্ত ভালভুলার ডিজিজকে এইভাবে ভাগ করেছে, মানে ভালভ অ্যাট রিস্ক, প্রোগ্রেসিভ, অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার, অ্যাসিম্পটোমেটিক সিম্পটোমেটিক। অ্যাট রিস্ক কারা? দ্য পেশেন্ট উইজ রিস্পেক্টেড ফর ডেভেলপমেন্ট অফ ভালভুলার হার্ট ডিজিজ। এক্ষেত্রে কোন পেশেন্টটা? এক্ষেত্রে পেশেন্টদের যার অ্যাওর্টিক স্ক্লেরোসিস আছে, যার বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আছে, দে আর অ্যাট রিস্ক।
প্রোগ্রেসিভের মধ্যে আমাদের বলে moderate patient with progressive valvular heart disease, mild to moderate asymptomatic severe তাদের কি হচ্ছে asymptomatic patient with severe valvular heart disease in whom the left and right ventricle remains compensated. Are asymptomatic patient with severe valvular heart disease with decompensation of left or right ventricle. Asymptomatic severe patient who develop symptoms as a result of valvular heart disease. এবার আসি এই পেশেন্টগুলোকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব, ঠিক আছে? তো ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কার্ডিয়াক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি করি, একটা ইসিজি করি, একটা চেস্ট এক্সরে করি, একটা ইকো করি। এগুলো হচ্ছে আমাদের এই তিনটা ইনভেস্টিগেশন। আর কিছু আমরা বেসলাইন ব্লাড টেস্ট করি, সিবিসি এসআর করি, সিআরপি করি, তাই না? তারপরে ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইটস দেখি। এগুলি হচ্ছে কি আমাদের একদম নরমাল, যেটা হচ্ছে কি আমরা বেসলাইন ইনভেস্টিগেশন। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইসিজিতে আমরা কি দেব, অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন মেইনলি কিন্তু ভলিউম ওভারলোড। এখানে কি হচ্ছে আমরা এলভিএইচ উইথ স্প্রেন প্যাটার্ন পাচ্ছি। পরীক্ষার হলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মানে ভলিউম এলভি ভলিউম ওভারলোডে ইসিজি ফাইন্ডিংস কি, এলভি প্রেসার ইসিজি ফাইন্ডিং কি, আরবি ভলিউম ওভারলোডে ইসিজি ফাইন্ডিংস কি, আরবি প্রেসার ওভারলোডে ইসিজি ফাইন্ডিংস কি। আপনারা দয়া করে এই চারটা ইসিজি অন্তত আজকে দেখে ফেলবেন এবং এটা কিন্তু পার্মানেন্ট মেমোরিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা মেনলি ভলিউম ওভারলোড, এই পেশেন্টের মেনলি আমরা পাবো হচ্ছে কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট স্টিফিকেশন এন্ড টিওএফ ইনভার্সন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে স্মল পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন কিন্তু আমরা এলভিএইচ স্ট্রেন নাও পেতে পারি। আমরা এলবিবিবি আরবিবিবি করতে পারি, ডিফারেন্ট টাইপের অফ এবি ব্লক পেতে পারি উইথ অর উইদাউট এক্সিস ডেভিয়েশন। ম্যাডাম এটা তো ভলিউম ওভারলোড ম্যাডাম, এসটিক এলিভেশন এটা তো ম্যাডাম ভলিউম ওভারলোড, টি তো ম্যাডাম আপডেট থাকবে, ডিপ্রেশন তো থাকবে। এটা তো ভলিউম ওভারলোড, ঠিক আছে? টি আপরাইট না, টি ওয়েভ ইনভার্সন, ঠিক আছে? এটা ভলিউম ওভারলোড, টি ওয়েভ ইনভার্সন থাকতেছে, ঠিক আছে? ভলিউম ওভারলোড এটা তো ইয়ে না, কি জানি বলে প্রেসার ওভারলোড না। এটা কি শুভ্র পার্থ বলতেছো? না মুনায়েম ম্যাডাম, মুনায়েম। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে মুনায়েম বলো, বল আমি ক্লিয়ার করি। ম্যাডাম ওইটা প্রেসার ওভারলোড ম্যাডাম স্ট্রেন প্যাটার্ন থাকে ডিপ্রেশন, কিন্তু ভলিউম ওভারলোড ম্যাডাম টি মোর দেন 10 এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলি যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে বোথ হচ্ছে কি আমাদের যে অ্যাডাপটিভ চেঞ্জটা আমাদের কিন্তু এবার এখানে এলভি হাইপারট্রফি এলভি ডায়ালিটেশন দুইটাই হয়, ঠিক আছে? এখন এখানে ডায়ালিটেশনটা এখানে প্রিডমিনেন্স থাকে, বুঝা গেছে মুনায়েম? ডায়ালিটেশনটা প্রিডমিনেন্ট থাকলে কি স্ট্রেন পাবো? এটা তো বলতেছি, আমার কথাটা শুনুন। হ্যাঁ, ডায়ালিটেশনটা কিন্তু যখন হচ্ছে স্ট্রেনটাও থাকে, ডায়ালিটেশনটা থাকে, এটা কিন্তু আমরা এখানে এলভি হাইপারট্রফি পাচ্ছি, কিন্তু ভলিউম এখানে ইয়ের ক্ষেত্রে যেমন অ্যাওর্টিক স্টেনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশন এই দুটার ক্ষেত্রে যদিও হচ্ছে কি বলতেছি আমি অ্যাওর্টিক রিগার্জিটেশন ভলিউম বলো, তারপর আমরা এলভি স্ট্রেনটা পাই অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে, কারণ এখানে হাইপারট্রফি মানে মডারেট টু সিভিয়ার ফর্মে থাকে। কিন্তু ইন কেস অফ মাইট্রাল রিগার্জিটেশন যেখানে হচ্ছে এটা মেল হচ্ছে ভলিউম ওভারলোড, ওইখানে কিন্তু আমি স্ট্রেন প্যাটার্নটা পাই না। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে ম্যাডাম, কন্টিনিউ। না বুঝাতে না পারলে আমি আবার বলবো, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? আমরা তো জানি ম্যাডাম ভলিউম ওভারলোডে ম্যাডাম টি আপডেট থাকে আর প্রেসার ওভারলোডে স্ট্রেন থাকে, তো এটা যেহেতু ম্যাডাম ভলিউম ওভারলোড, তো আমি ভাবছিলাম যে এটা এসটি বা টি এলিভেশন হবে আর কি। এখন ঠিক আছে ম্যাডাম। ফার্স্ট বলতেছি না, এটার মধ্যে কম্প্রোমাইজিং আছে। এক একটা পেশেন্ট এক একভাবে তোমার কাছে প্রেজেন্ট করবে, এটা কিন্তু ভেরিয়েবিলিটি অফ প্রেজেন্টেশন থাকবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে কন্ডাকশন অ্যাবনর্মালিটি থাকতে পারে, আর হচ্ছে কি সাধারণত অ্যাওর্টিক রিগার্জিটেশন পেশেন্টের ক্ষেত্রে অ্যাক্টিয়াল ফিব্রিলেশন থাকে না। যদি অ্যাক্টিয়াল ফিব্রিলেশন থাকে তখন আমাদের ভাবতে হবে যে এই পেশেন্টের হয় হার্ট ফেলিওর অথবা অন্যান্য ভালভুলার ডিজিজ, মেনলি মাইট্রাল ভালভ ডিজিজ আছে কিনা।
চেস্ট এক্সরে অ্যাকিউট অ্যাওর্টিক রিগার্জিটেশন যদি হচ্ছে পেশেন্টের, এই পেশেন্টের সাধারণত নর্মাল সাইজ কার্ডিয়াক শ্যাডো থাকবে, সাথে হচ্ছে ফিচার্স অফ পালমোনারি ইডিমা থাকে। আর ক্রনিক সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলে কার্ডিওমেগালি আমরা পাবো। অ্যাপেক্সটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে শিফটেড লেফট এন্ড ডাউনওয়ার্ডস। আর যেটা হচ্ছে যদি অ্যাওর্টিক রুট ডিজিজের জন্য অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাওর্টিক রুট ডায়ালেটেশন। এখন ইকোকার্ডিওগ্রাফি, এখন ইকোকার্ডিওগ্রাফি মানে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইকোকার্ডিওগ্রাফি ইন কেস অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন? ফার্স্ট অফ অল, যে এক নম্বর হচ্ছে টু ডায়াগনোজ টু প্রেজেন্স অফ অ্যাওর্টিক ভালভ ডিজিজ, এক নম্বর। দুই নম্বর আছে এই পেশেন্টে, তখন আমি হচ্ছে সিভিয়ারিটিতে হচ্ছে ডিনোট করবো, সিভিয়ারিটিটাকে আমি এক্সপ্লোর করবো। তারপর আমাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ইটিওলজি বিহাইন্ড দিস, আমাকে ইটিওলজি বের করতে হবে অ্যাওর্টিক রিগার্জিটেশন। আমাদের দেখতে হবে অ্যাসোসিয়েটেড আদার কোনো কন্ডিশন আছে কিনা, লাইক মাইট্রাল ভালভ ডিজিজ আছে কিনা, পালমোনারি ভালভ ডিজিজ আছে কিনা, ট্রাইকাসপিডের ডিজিজ আছে কিনা। আমাকে সাথে সাথে এই জিনিসটা ঠিক করতে হবে, এই জিনিসটাতে হেল্প করবে যে ফার্দার প্ল্যানটাকে আমি পেশেন্টটাকে ফলো আপে রাখবো, পেশেন্টটাকে হচ্ছে কি মানে শুধু মেডিকেল থেরাপি দেবো, না এই পেশেন্টটাকে কোনো হচ্ছে আমি ভালভেটের মধ্যে যাবো, বা হচ্ছে রিপেয়ারে যাবো, অথবা সার্জারিতে যাবো। এখন ইকোকার্ডিওগ্রাফি আমরা একটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ মোড, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মোড। আমরা নরমালি 2D মোড করতে পারি, তারপরে কোয়ান্টিটেটিভ মোডে যেতে পারি। হ্যাঁ, তানভীর কিছু বলবে? না ম্যাডাম, পরে প্রশ্ন করবো। ওই যে ম্যাডাম, আমরা তো জানি ম্যাডাম যে এআরএ ইকসেন্ট্রিক হাইপারট্রফি হয় ম্যাডাম। হ্যাঁ, আমরা তো ম্যাডাম এস যে কনসেন্ট্রিক হয় ওইখানে হিভিং পাই। তো দেখতাম যে ম্যাডাম ক্লিনিক্যাল ক্লাসগুলো সাদা একটু এক্সট্রা ডিসপ্লেস ফাস্টিং ইন নেচার। ম্যাডাম এখানে কি আপনি বললেন আজকে হিভিং ইন নেচার? ম্যাডাম একটু কনফিউশনটা ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কনফিউশন ক্লিয়ার করবো, শেষ করি। জি ম্যাডাম, শেষ করে এখন যেটা হচ্ছে ইটিওলজিতে, যেটা হচ্ছে ইটিওলজি আমরা অ্যাওর্টিক ভালভ মরফোলজি আমরা দেখবো, অ্যাওর্টিক অ্যানুলাস ডায়ামিটার দেখবো, অ্যাওর্টিক রুট দেখবো, এবং অন্যান্য ইনডিরেক্ট সাইন্স অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখবো। আর কোয়ান্টিটেটিভ আছে আমরা যে ডপলার ইকো, কালার ফ্লো ম্যাপিং, ভেনা কন্ট্রাক্টর, জেড উইথ অ্যাট অরিজিন, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ, এখন কারা স্টুডেন্ট কারা ক্লাস করতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এই ইকো একদম নতুন স্টুডেন্টের জন্য যে ভিউগুলি চিনে না, তাকে হচ্ছে এগুলি বলা হচ্ছে মানে কারা ক্লাস করতেছে এখন? মুনায়েম, আমরা সবাই আছি ম্যাডাম, মানে থার্ড পার্ট তোমরা তো এন্ড পরীক্ষার্থী না? তোমরা তো পরীক্ষার্থী না? হ্যাঁ আমরা পরীক্ষার্থী, স্টুডেন্ট সবাই, সব ধরনের স্টুডেন্টই আছে। জি আচ্ছা, যারা না মানে প্রথম কথা হচ্ছে ইকো অ্যাওর্টিক রিগার্জিটেশন, ইকো কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার, এটা আলাদা একটা ক্লাস, ঠিক আছে। তো একদম আমি যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছাড়া সবকিছু কিন্তু আমি বলবো না, একটা আমার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা একদম নতুন, যারা ভিউ চিনতেছে না, যারা রিগার্জিটেশনের, যদি আমি যে প্রথমে যেটা বললাম যে 2D ভিউ, 2D ভিউতে যদি আমি এই ছবিটাতে আমি 2D ভিউতে দেখতে চাই, এই 2D ভিউতে আমি দেখতে পাবো যে এলভির কি অবস্থা, এলভি হাইপারট্রফি আছে কিনা, এলভি ডায়ালিটেশন আছে কিনা, ঠিক আছে। তারপর সাথে সাথে আমি দেখতেছি এলে কি ডায়ালিটেশন আছে কিনা, অ্যাওর্টা ডায়ালিটেশন আছে কিনা, কিন্তু 2D ভিউতে আমাদের দেখা যাচ্ছে, ঠিক আছে। সাথে সাথে আমরা যে 2D ভিউতে যেটা মোশন যদি থাকে, সেই 2D ভিউতে আমরা যেটা দেখতে পাবো যে এলভি ফাংশনটা কিরকম, এটা হচ্ছে কি ভিজুয়াল ইয়ে, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে আমরা এই 2D ভিউ, আমরা শর্ট এক্সিস, এটা হচ্ছে লং এক্সিস, প্যারাস্টার্নাল লং এক্সিস। আমরা শর্ট এক্সিসে গিয়ে কি দেখি? শর্ট এক্সিসে গিয়ে দেখেছে মেইনলি যেটা ভালভটা কি টাইপের, এটা হচ্ছে বাইকাসপিড, ট্রাইকাসপিড, ইভেন কিন্তু আমরা ইউনিকাসপিড আর হচ্ছে গিয়ে কোয়াড্রিকাসপিড পাই, কিন্তু মেইনলি হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে আমরা হচ্ছে কোয়াড্রিকাসপিড সাধারণত অ্যাওর্টিক রিগার্জিটেশনে থাকে না। অ্যাওর্টিক আমরা এখানে ট্রাইকাসপিড আর বাইকাসপিড দিয়ে মোটামুটি অ্যাওর্টিক রিগার্জিটেশন আমরা একটু বুঝতে পারি, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমরা হচ্ছে এপিক্যাল 4 চেম্বারে যাই, এপিক্যাল 5 চেম্বারে যাই। তো এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে যেটা বলতেছে জেড উইথ আর হচ্ছে কি এলভি ওটি হাইট, এই যে জেড, এটা হচ্ছে আমাদের জেড, এই হচ্ছে আমাদের জেডের
এই হচ্ছে আমাদের এই এতটুকু হচ্ছে আমাদের জেড টুইট, আর এটা হচ্ছে পুরো এলপিওটি। এখন আমরা সবকিছুর ক্ষেত্রে শুধু মাইল্ড আর সিভিয়ারটা মনে রাখবো, কারণ বাকিটুকু মনে রাখতে গেলে হচ্ছে এটা আমরা একটা কনফিউজ হয়ে যাবে। এই দুইটা মনে রাখলে এর মাঝখানে একটা হচ্ছে ইন বিটুইন মডারেট, ঠিক আছে। এখন এই যে আর এলভিওটি আর জেড উইথ যদি হচ্ছে লেস দেন 25% হয় তখন হচ্ছে এটা মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশন, আর মোর দেন 6% হলে এটা সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন। এটা হচ্ছে একটা মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশন, এটা হচ্ছে একটা সিভিয়ার, একদম মোটামুটি এটা প্রায় 80% এর বেশি হচ্ছে এলভিওটি কভার করেছে। আর আরেকটা হচ্ছে ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টর হচ্ছে কি, এটা হচ্ছে যেটা হচ্ছে কি ন্যারোয়েস্ট ডায়ামিটার অফ ফ্লো। এখানে একদম ন্যারোয়েস্ট যে ডায়ামিটারটা সেটাকে আমরা বলতেছি যে ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টর কি থাকবে, পারপেন্ডিকুলার টু জেড উইথ থাকবে। এটা সাধারণত আমাকে জুম মোডে দেখতে হবে, ন্যারো সেক্টর করতে হবে এবং মিনিমাম ডেপথটাকে আমাকে মাপতে হবে। This is the vena contractor. এটা হচ্ছে narrowest jet diameter যেটা, সেটার নামে হচ্ছে কি ভেনা কন্ট্রাক্টর। হ্যাঁ, পিসা মেথড আমরা এটা খুবই থিওরিটিক্যাল, খুব এক্সপার্ট তো পিসা মেথড আমি চিন্তা করব না। কারো কাছ থেকে শব্দ শোনা যাচ্ছে, একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রেসার হাফ টাইম। প্রেসার হাফ টাইমের সাথে আরেকটা যেটা হচ্ছে আমরা বলি যেটা কন্টিনিউয়াস হবে, আমরা দেখি কন্টিনিউয়াস হবে, এটা ডেনসিটিও দেখি। অ্যাওর্টিক রিগার্জিটেশনের যে স্পেক্ট্রাল ফ্লোটা আছে সেটা ডেনসিটিও দেখি। এটা হচ্ছে কি, আর এই ডেনসিটিটা হচ্ছে একটা ইনডিরেক্ট এভিডেন্স, ইট ইজ নট দ্য ডিরেক্ট এভিডেন্স। সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিসের যে মানে যেটা সিস্টোলিক যে ডেনসিটি, ডায়াস্টোলিক ডেনসিটি যদি একই রকম হয়, একই রকম ডেন্স হয়, সেটা একটা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। কিন্তু এটা হচ্ছে একটা ইনডিরেক্ট, মানে খুব একটা এখন খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এটা ইনডিরেক্ট একটা এভিডেন্স। তো এখানে আমরা যেটা হচ্ছে প্রেসার হাফ টাইমে, যেটা প্রেসার হাফ টাইম মাইট্রাল স্টেনোসিস, আপনারা জানেন মাইট্রাল স্টেনোসিস প্রেসার হাফ টাইমটা যত বেশি হয়, কারণ প্রেসার হাফ টাইম হচ্ছে ইট ইজ দ্য টাইম required for the equalization of the gradient between proximal and distal chamber। হ্যাঁ, এখানে প্রক্সিমাল চেম্বার কোনটা, ডিস্টাল চেম্বার কোনটা। এখানে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন যত সিভিয়ার হবে তখন ইকুয়ালাইজেশনটা দ্রুত হবে। তো দ্রুত হবে মানে প্রেসার হাফ টাইমটা কম মানে হচ্ছে কি এটা সিভিয়ার, আর এখানে প্রেসার হাফ টাইমটা বেশি মানে হচ্ছে এটা মাইল্ড। এটা মাইট্রাল স্টেনোসিসের জাস্ট উল্টাটা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফ্লো রিভার্সাল। ফ্লো রিভার্সাল এটাকে আমরা দুইটা জায়গায় দেখতে পাই, একটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাতে দেখতে পাই, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে দেখতে পাই। এখন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দেখতে গেলে আমরা যাই সুপ্রাস্টানাল ভিউ, কিন্তু সুপ্রাস্টানাল ভিউ, তো সুপ্রাস্টানাল ভিউতে আমরা এটা এখানে দেবো কি পালস ওয়েভ দেবো, এখানে কিন্তু কন্টিনিউয়াস দেবো না। পালস ওয়েভ দিলে এই যে এটা দেখেন ডিসেন্ডিং অ্যাওর্টাতে এটা হচ্ছে নরমাল, দিস ইজ দ্য নরমাল। হ্যাঁ, এখানে দেখেন এটা আমার সিস্টোলিক ওয়েভ, এখানে কিন্তু আমাদের কোনো ডায়াস্টোলিক ওয়েভ দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমার সিস্টোলিক ওয়েভ, এখানে কিন্তু আমি কোনো ডায়াস্টোলিক ওয়েভ দেখতে পাচ্ছি না। আর এইখানে যে এটা হচ্ছে কি সিভিয়ার ফর্ম অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন, দেখেন এটা আপনার সিস্টোলিক ওয়েভ, এই যে এটাকে আমরা বলি হলোডায়াস্টোলিক অর প্যানডায়াস্টোলিক ফ্লো রিভার্সাল ইন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এটা আমরা অ্যাবডোমেনে করে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়েও দেখতে পারি। এটা হচ্ছে ফ্লো রিভার্সালটা আমাদের দেখাবে। যখন এখানে হলোডায়াস্টোলিক ফ্লো রিভার্সাল, ইট ইজ এ ভেরি হার্ড সাইন, ভেরি ইম্পর্টেন্ট সাইন, crucial sign to differentiate between the moderate to severe aortic regurgitation. আমি বলছি আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের ফিচার্স মনে রাখবো, আর একটা মনে রাখবো হচ্ছে মাইল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশনের ফিচার্স। তো আমাদের যেটা হচ্ছে আমাদের সবসময় সবকিছু কিন্তু ইউজার ফ্রেন্ডলি হয় না যে সবকিছু আমরা মাপতে পারি। যেমন মেন কিছু কিছু প্যারামিটারস আছে, কিসের জন্য প্যারামিটারস আছে, যেটা হচ্ছে পিসা যে ইফেক্টিভ রিগার্জিটেন্ট ভলিউম, ইফেক্টিভ রিগার্জিটেন্ট অরিফিস যেগুলো মেজারমেন্ট করে। আমরা পিসা যেহেতু মানে পিসাটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, পিসাটার সাথে অনেক ড্রব্যাক আছে, এবং পিসাটা হচ্ছে কি পার্সন টু পার্সন ভ্যারি করে, প্রনস অনেক বেশি, সেই জন্য আমরা সাধারণত পিসা দিয়ে করি না, সেটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করা দরকার নেই। এই সেই জন্য সিভিয়ার এয়ার প্রথমে অ্যাওর্টিক রিগার্জিটেশন অ্যান্ড এলভিওটি উইথ মোর দেন 60%, অ্যাওর্টিক রিগার্জিটেশন অ্যান্ড এলভিওটি এরিয়া হচ্ছে মোর দেন 60%,
হলোডায়াস্টলিক ফ্লো রিভার্সাল ইন লিসনিং থোরাসিক আওটা, এখানে 220 বলছে, কোন জায়গায় 200ও বলছে, কোন জায়গায় 300ও বলছে, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। পিএসটি হচ্ছে লেস দেন 200 ও মনে রাখতে পারেন, অথবা লেস দেন 300, এক এক জায়গায় এক এক রকম লিখছে, কম থাকবে আর কি। আর ডেন্স কন্টিনিউয়াস ওয়েভ সিগন্যাল থাকতেছে। রেস্ট্রিকটিভ মাইট্রাল ইনফ্লো প্যাটার্ন, রেস্ট্রিকটিভ মাইট্রাল ইনফ্লো প্যাটার্ন এখানে কি থাকে, এখানে এলভিইডিপি বাড়ে, এটা হচ্ছে একটা ডায়াস্টোলিক ফেলিওর হয়, সেজন্য রেস্ট্রিকটিভ প্যাটার্ন থাকে সিভিয়ারের ক্ষেত্রে। regurgitation volume regurgitate more than 60 ml, fraction more than 55%। আর এই যে এটা হচ্ছে অরিফিস এরিয়া, এটা পিসা দিয়ে মাপে। আর এলভি আইডিডি হচ্ছে মোর দেন 75 মিলিমিটার অথবা 7.5 সেন্টিমিটার। আর মাইল্ডের ক্ষেত্রে এয়ার এলভিওটি উইথ হচ্ছে লেস দেন 30%, এরিয়া লেস দেন 30%। এখানে আপনি মাইল্ড এয়ারে ডায়াস্টোলিক ফ্লো রিভার্সাল পাবেন, কিন্তু শুধুমাত্র আর্লি, এটা কিন্তু প্যান্ডাস্টোলিক পাবেন না, ঠিক আছে। আর এই পিএসটি নিয়ে আমি বলছি এক এক জায়গায় এক এক রকম আছে, মোর দেন 400 হলে আসলে মাইল্ড। আর যে কন্টিনিউয়াস অফ সিগন্যাল এটা ভেরি ফেইন্ট থাকে। আর এলভি আইডিডি দিয়ে থাকে হচ্ছে লেস দেন 60 মিলিমিটার অথবা 6.0 সেন্টিমিটার। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এনজিওগ্রাফি, এগুলি আসলে অথবা কার্ডিয়াক এমআরআই আমাদের এখন ডায়াগনোসিস বা সিভিয়ারিটি বা ফার্দার কোনো ট্রিটমেন্ট মেজারমেন্ট কোনো কিছুর জন্য লাগে না। কিন্তু যখন হচ্ছে দুটি অ্যাওটিক ডিজিজ যদি থাকে, অ্যাওটিক ডিসেকশনের জন্য যদি অ্যাওটিক রিগার্জিটেশন হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে টু ফাইন্ড আউট দ্য কজ, যদি আমরা কজ আমরা বের করতে না পারি, তখন আমাদের এটাতে যেতে পারি আর কি। এখন অ্যাওটিক রিগার্জিটেশনের পেশেন্টের যদি হচ্ছে গিয়ে মাইল্ড হয়, তখন হচ্ছে গিয়ে আমরা পেশেন্টকে ফলো আপ করি 2 to 3 ইয়ারলি, আর মডারেট হলে অ্যাটলিস্ট ইয়ারলি, এভরি 1 to 2 ইয়ারলি। আর যে সিভিয়ার হচ্ছে নর্মাল এলভি সাইজ ওয়ান্স ইন এ ইয়ার, আর সিভিয়ার হচ্ছে এভরি 6 to 12 মান্থ। আর ট্রিটমেন্ট যদি অ্যাকিউট টিআর আসে, আমাদের অ্যাকিউট মানে যেটা হচ্ছে একটু পালমোনারি ইডিমার ম্যানেজমেন্টটা দিতে হবে। আর যে জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্ট দিতে হবে হচ্ছে কি কজটা কি, সেটা ম্যানেজমেন্ট দিতে হবে। আর সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস এন্ড নেসেসারি ইন 24 আওয়ার্স। ক্রনিক কেয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি প্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা কারণটা কি, সে কারণ অনুযায়ী যদি রিউমেটিক হয় আমরা কি দেবো, আমরা রিউমেটিক প্রোফাইলেক্সিস দেবো। অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস কিসের জন্য দিচ্ছি, টু প্রিভেন্ট রিকারেন্স অফ রিউমেটিক ফিভার, আর বাইকাসপিড অ্যাওটিক ভালভের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমি দিচ্ছি কিসের জন্য, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিচ্ছি কিসের জন্য, টু প্রিভেন্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলেক্সিস হিসেবে দিই না, এটা টু প্রিভেন্ট রিকারেন্স অফ রিউমেটিক এন্ডোকার্ডাইটিস, রিউমেটিক ফিভারের জন্য আমরা দিচ্ছি। তারপর কি আসে, তারপর আসে হচ্ছে কিছু অ্যাডভাইস আমরা দিই। অ্যাডভাইসগুলো হচ্ছে মাইল্ড যে পেশেন্টের ক্ষেত্রে, টনিক মাইল্ড সে পেশেন্টের নর্মাল লাইফস্টাইল, তাকে আমি তেমন কোনো কিছু করবো না। কিন্তু মডারেট টু সিভিয়ারের ক্ষেত্রে সে কোনো এক্সটার্নাল এক্সারসাইজ, কম্পিটিটিভ স্পোর্টস এগুলো অ্যাভয়েড করবে সে। তারপরে আসেন হচ্ছে সিভিয়ারের ক্ষেত্রে, এখন একটা সিভিয়ার পেশেন্ট কিন্তু এলভি ডিসফাংশন নাই, তাদের ক্ষেত্রে আমি হচ্ছে কিন্তু এখানে হচ্ছে আমরা লং অ্যাক্টিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা হচ্ছে নিফিডিপিন দিই। আর যাদের এলভি ডিসফাংশন থাকে তাদের আমরা এসি ইনহিবিটর দিই, ঠিক আছে। আর সিমটোমেটিক পেশেন্ট যদি হয়, এটা কিন্তু অ্যাসিমটোমেটিক পেশেন্ট, সিমটোমেটিক পেশেন্ট এই পেশেন্টকে সার্জারিতে যেতে হবে অ্যাজ আর্লি পসিবল। এই পেশেন্টকে আমাদেরকে সার্জারিতে হবে কাদের জন্য দেই, যদি অ্যাসিমটোমেটিক আনটিল ডেভেলপমেন্ট অফ মায়োকার্ডিয়াল অর এলভি ডিসফাংশন, if surgery delayed, normal function cannot be restored, therefore regular follow up echocardiogram in 6 to 12 months। AVR কাদের জন্য হচ্ছে কি ট্রিটমেন্ট অফ চয়েস, severe aortic regurgitation and progressive LV dysfunction defined by an LVEF less than 50%, LV and systolic dimension more than 50 mm on an LV and diastolic dimension more than 65 mm। AVR with mechanical or prosthetic prosthesis যদি থাকে, প্রাইমারি সার্জিক্যাল রিপেয়ার কাদের ক্ষেত্রে করবে, যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অথবা ট্রমাটিকের ক্ষেত্রে হয়। আর narrowing the annulus or by excising a portion of the aortic without replacing the valve কাদের ক্ষেত্রে করি আমরা, aneurysmal dilatation এর ক্ষেত্রে। এটা হচ্ছে 2017 গাইডলাইন, যে ইন্ডিকেশন অফ সার্জারি কাদের, সিভিয়ার aortic regurgitation, the surgery is indicated in symptomatic patient, surgery is indicated in asymptomatic patient with resting LVEF less than 50%, surgery is
indicated in patient undergoing CABG or surgery of the ascending aorta or of aortic valve. আর হচ্ছে heart team discussion is recommended in selected patient in whom aortic valve repair may be a feasible alternative to valve replacement. 2A to surgery should be considered in asymptomatic patient with restricted ejection fraction more than 50% with severe LV dilatation, LV EDT more than 70 mm or LV ESD more than 50 mm. আর যদি অ্যাওরটিক ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে সার্জারি যে ইন্ডিকেশনটা সেটা বলা আছে। আমি শুধু ক্লাস 1 ইন্ডিকেশনটা বলছি। aortic valve repair using the implantation or remodeling with aortic annuloplasty technique is recommended in young patient with aortic root dilatation and tricuspid aortic valves when performed by experienced surgeon. Surgery is indicated in patients with Marfan syndrome who have aortic root disease with a maximal aortic root diameter more than 50 mm. ঠিক আছে, তো এখন কারো কোশ্চেন থাকলে একটু করেন, অসুবিধা নাই। ম্যাডাম হ্যাঁ, আমি প্রথমে যে তানভীরের কোশ্চেনের আনসার দিচ্ছি। হ্যাঁ তানভীর, জি ম্যাডাম, যেটা হচ্ছে এখানে কনফিউশন দরকার নাই, ঠিক আছে? তুমি যদি মনে করো যে এটা তোমার পেশেন্টটাকে তুমি অ্যাওরটিক রিগার্জিটেশন বলবে, তুমি যদি ঠিক করো যে তোমার এই পেশেন্টের কনক্লুশন অ্যাওরটিক রিগার্জিটেশন, তুমি সেখানে থার্ড স্টিং বলবে, তোমার হিবিং বলার দরকার নেই, হিবিং মাথা মনে রাখার দরকার নেই, ঠিক আছে? জি থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর মোনামের ক্ষেত্রে তো মোনাম অ্যাওরটিক রিগার্জিটেশন যেটা ভলিউম ওভারলোড, তোমার সাধারণত এটা এসটিটি চেঞ্জ, ইট ইজ নট দ্য হচ্ছে তোমার। আর এসটিটি চেঞ্জ সবসময় যে এসটি ডিপ্রেশনই হবে সেটা কিন্তু নট নেসেসারি। তুমি যদি বলো এলভি হাইপারট্রফি, শুধুমাত্র এখানে ভলিউম যেটা আছে তোমার ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে, ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে, এসটিটি চেঞ্জ যেমন সাধারণত থাকতেছে না, সেটা বলো, সেক্ষেত্রে ভুল কিছু নাই। হ্যাঁ, এবার বলো, কোশ্চেন করো। হ্যাঁ ম্যাডাম, সার্জারির যে ইন্ডিকেশন গুলো এগুলো মানে এমনি গ্রসলি মনে থাকে যে ইএফ কত পার্সেন্ট বা হচ্ছে এলভি আইডিডি কত হলে, বাট হচ্ছে এই যে এত কিছু ভাগ করা এবং হচ্ছে ক্লাস 1 এর না গুলো না না, ছাড়াও তোমার শোনো, তোমাকে আমি সবসময় স্টুডেন্টদের বলি তোমরা দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ক্লাস 1, একটা হচ্ছে ক্লাস 3। ওর এত ডিটেইল মনে রাখা দরকার নেই। এই যে তোমাকে আগের স্লাইডে যে এই যে তোমার ক্লাস 1 ইন্ডিকেশনটা যে বললাম না, তিনটা, এই চারটা কিন্তু একটা কথা। আমি কিন্তু প্রথমে বলছি সিম্পটোমেটিক, ঠিক আছে? ইএফটা হচ্ছে লেস দ্যান 50%, যে পেশেন্টটা হচ্ছে অন্য কোনো সার্জারিতে যাচ্ছে, ঠিক আছে? তার মানে অন্য কোনো সার্জারিতে যাচ্ছে। আর হচ্ছে আমাদের সাধারণত যে কোনো ইয়ের ক্ষেত্রে, মানে একটা সার্জারির আগে, ভালভ সার্জারির ক্ষেত্রে হার্ট টিমের সাথে হচ্ছে যোগাযোগ, হার্ট টিম অ্যাসোসিয়েট করে সবার সাথে কথাবার্তা বলে একটা সার্জারি করতে হবে, এতটুকুই তো। আর সবকিছুর ক্ষেত্রে আমরা যে জিনিসটা চাইবো যে একটা ভালভ রেখে দিতে, আমরা একটা প্রস্থেটিক ভালভ মানে রিপ্লেসমেন্ট করার আগে যতটুকু পারি চেষ্টা করবো যে নেগেটিভ ভালভটা যাতে আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে? ম্যাডাম, এই এলভি রিমডেলিং প্রিভেন্ট করার জন্য কি কোনো ড্রাগ ইউজ করা যায়? যে হাইপারটেনশন নাই তাও কি শুনে বা এমন কোনো কি কিছু আছে রিমডেলিং প্রিভেন্ট করতে? আমি তো জানি না রে, আচ্ছা আমার জানা নাই। যে বলছেন আমি সাইন বলি না, আমি বলছি সব সাইনগুলো নিজের মতো করে পড়ে নেবে, এগুলি ক্লিনিক্যালি খুব কাজে লাগে না, পরীক্ষা হলে খুব কাজে লাগে। সে তো পরীক্ষা হলে ম্যাডাম ওই যে প্রক্সিমালি ডিস্টালি ওই জিনিসটা কি ডায়াস্টোলিক না সিস্টোলিক করে একটু ম্যাডাম ওটা আছে কি বইয়ে আছে, কি আছে প্রক্সিমাল আপলোড করলে কি পাবা? সিস্টোলিক মারমার। আর হচ্ছে ডিস্টালি আপলোড করলে পাবা ডায়াস্টোলিক মারমার। জি ম্যাডাম। এটা হচ্ছে কি, বিশ্বাস করো তুমি একটা মারমার পাইতেছো, ঠিক আছে? এটাই তোমার কাছে ইম্পর্টেন্ট কথা। তুমি যখন ইয়েতে ফিমোরাল আর্টারিতে স্টেথো রেখে একটা মারমার পাবা, ফিমোরাল আর্টারিতে কখন যাবা? আগে পালস বিপি মেপে তো ফিমোরাল আর্টারিতে যাবা নাকি? জি ম্যাডাম। সবকিছু মিলে আমাকে ডায়াগনোসিস করতে হবে। আমি যখন একটা মানে কোলাপসিং পালস পাচ্ছি, ওয়াইড পালস প্রেসার পাচ্ছি, একটা তোমার হচ্ছে গিয়ে মানে হাইপোডাইনামিক কি জানি পিকোডিয়াম পাচ্ছি, আর যখন হচ্ছে এতে ফিমোরাল আর্টারি স্টেথো দিয়ে একটা পিস্টল শট, একটা মারমার পাচ্ছি, তখন আর কি এখানে মারমারটা তো আমি পিস্টল শট মারমার বলতেছি, ঠিক আছে না? কে কোশ্চেন কে তানজিল করছো? কোশ্চেন কে করেছে এটা? আমি করছি ম্যাডাম। আমি তুমিটা কে? তানভীর ম্যাডাম। তো বুঝতে পারছো তো, খুব যে এরকম মানে যতই বইয়ে লেখা থাকুক, মানে কেউ কয়েকজন আমার বুঝে, মানে আমি নিজে বুঝি না, সুতরাং এত সিস্টোলিক মারমার ডায়াস্টোলিক মারমার এটা শুধু থিওরি।
আর কে কে পরীক্ষার্থী এবার মোনায়েম তোমার সাথে কে কে পরীক্ষার্থী কেউ আছে ম্যাডাম, শামীম ভাই আছেন। সাগর আব্দুল হামিদ। শামীমের কথা শুনতে পাচ্ছি না তো। শামীম কই? ঘুমাচ্ছে শামীম। নিশ্চয়ই ক্লাসে। শামীম ইয়ারফোন কারেন্ট দিয়ে ঘুমাচ্ছ? না ম্যাডাম আছি এই তো না না, তোমারে আমি ঘুমের থেকে উঠাইলাম, আমি বুঝতে পারছি, আমি তোমারে ঘুমের থেকে উঠাইছি।